আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ, সমস্যা সমাধানে কমিটি গঠন। $14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আগামী দুদিন চট্টগ্রাম ও বরিশালে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, কয়েকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত। চট্টগ্রামে ভারী বর্ষণে গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্ট খানাখন্দে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ঝুঁকি, দ্রুত সংস্কারে কাজ করছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামের সড়কে বিশৃঙ্খলা ও যানজট কমাতে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ওয়াশিংটনের জন্য যুদ্ধ ব্যয় $3,750 কোটি মার্কিন ডলার। এবং তৃণমূলে নতুন প্রতিভা অন্বেষণে জাতীয় পর্যায়ে শুরু হলো নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী সহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ $14,041 কোটি 21 লক্ষ টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন $10,494 কোটি 21 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ $3,550 কোটি 44 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। সভায় মন্ত্রিপরিষদ সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চলীয় কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী ও উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা, দুধকুমার ও উত্তর পশ্চিমাঞ্চলীয় আত্রাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং নওগাঁয় আগামী 24 ঘন্টায় স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। আরও জানাচ্ছেন সীমা শারমিন।
একদিকে আকাশ ভেঙে বৃষ্টি, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরীর পানির চাপে সিলেট, সুনামগঞ্জ আর নেত্রকোনার মানুষের দুশ্চিন্তা কাটছে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশের নদ নদীর গতি প্রকৃতি এখনও ঝুঁকিমুক্ত নয়। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির তীব্রতাও থাকবে। গত 24 ঘন্টার চিত্র বলছে, সিলেটের ছাতকে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচে নেমেছে। এতে স্থানীয়ভাবে কিছুটা স্বস্তি মিললেও সামগ্রিক বন্যা আতঙ্ক কিন্তু কাটেনি। কারণ সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা এই 3 জেলার নদীর পানি এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার বেড়ে এখন বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সুনামগঞ্জের মার্কুলি পয়েন্টে 1 সেন্টিমিটার বেড়ে আছে বিপদসীমার 2 সেন্টিমিটার উপরে। আর নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি 9 সেন্টিমিটার কমলেও তা এখনও বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে উজানের ঢলের সাথে পাল্লা দিয়ে দেশ জুড়ে ঝরছে বৃষ্টি। মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় থাকা এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান বিরাজ করায় এই বৃষ্টির ধারা অন্তত 24 জুলাই পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কতিপয় স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে এবং আগামী 2 থেকে 5 দিনের মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সতর্ক সীমা স্পর্শ করতে পারে। এই পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং শিশু ও গবাদি পশু নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2026-27 কর বর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে ঘরে বসে কর পরিশোধ করতে পারবেন এবং রিটার্ন জমা প্রদান করে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন। 2026-27 করবর্ষ হতে ব্যক্তি শ্রেণীর করদাতাগণ বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করে শতকরা 5% বা সর্বোচ্চ 25,000 টাকা প্রণোদনা প্রাপ্ত হবেন। এ সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না, বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ প্রায় 1400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সাময়িক জলাবদ্ধতা দ্রুত কাটিয়ে উঠলেও এখন নগরবাসীর নতুন ভোগান্তির নাম সড়কের খানাখন্দ। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি এবং প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন আয়মন ইমা। চট্টগ্রামে টানা কয়েকদিনে প্রায় 1400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 42 বছরের মধ্যে সর্বোচ্চ। এতে বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপে বৃষ্টির পানি দ্রুত নেমে যায়। তবে এখন নগরবাসীর প্রধান ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের খানাখন্দ। অনেক সড়কের পিচ উঠে গেছে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন ও আগ্রাবাদ এক্সেস রোডে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। একই চিত্র দেখা যায় শোলকবহর, বহদ্দারহাট, হালিশহর, চকবাজার, পাঁচলাইশ ও কাতালগঞ্জ সহ নগরীর বিভিন্ন সড়কে। এসব সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
বর্তমানে এই বর্ষার পরবর্তীতে পুরো চট্টগ্রামের অবস্থায় খুব নাজুক অবস্থা। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক বলেন, বড় গাড়ি বলেন, সিএনজি বলেন, সবগুলা ভাঙার কারণে। তো আমাদের কথা হচ্ছে, যেহেতু বর্ষা প্রবল দেশ, বর্ষার পরে যদি সাথে সাথেই রাস্তাগুলো রিপেয়ার করে সরকার, তাহলে এই ধরনের জনদুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো বলে মনে করতেছি। আমাদের কলসি কলোনি বাইরে কোনো একটা গাড়ি আসতে চাইতে না, এবং কি একটু বৃষ্টি হলে এক কোমর পানি। ওই রেলগেটের ওখান থেকে মশল না করি যদি আমার মিজানের ওখানে এখান থেকে মশলটা করতো, অনেক মানুষের উপকার হইতো। রাস্তাটা খুবই খারাপ পরিস্থিতি, এটা কিছুদিন পর পরে এরা মেরামত করে, কিন্তু ঠিকভাবে মেরামত করে না। দেখা গেছে মানে ইট, এই যে পাথর, এই যে দেখেন এদিকে আছে পাথরটা তো রেখে দেওয়া হয়। তারপর আমাদের যাতায়াতের খুবই পরিস্থিতি। আপনারা যদি রাস্তাটা আপনি টেকনিক্যাল মোড় থেকে ওই জাউতলা রেল বেড পর্যন্ত দেখেন, তাহলে খুবই পরিস্থিতিটা মানে এই জায়গাটা খুবই খারাপ অবস্থা। নগরবাসীর দুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গর্ত ভরাট, কার্পেটিং ও পিচ ঢালাইয়ের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রাস্তা তো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত, আর আমাদের লোডের ক্যাপাসিটি ছিল 70 থেকে 80। এখনও গাড়ি যারা লোডে যাচ্ছে এগুলো তো যাচ্ছে 200 টনের উপরে। তো এই গাড়ির ওটা ক্যাপাসিটি এতে নিতে পারছে না। তাই আমরা যা বাঙ্গা চোরা যা আছে এটা আমরা ম্যান নির্দেশক্রমে আশা করি ইনশাল্লাহ আমরা আজকে গ্রডিং করে দিছি। বিভিন্ন ওয়ার্ডে প্রকৌশলীদের তত্ত্বাবধানে চলছে সংস্কার কার্যক্রম। বর্ষা শেষে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এইবার হেভি রেইনফলের কারণে যেটা হয়েছে, রাস্তার এই যে খানাগন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আস্তর উঠে গেছে, বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়েছে। তা আমরা এটা একটা হিসাব করেছি, প্রায় 196 কিলোমিটার মানে 200 কিলোমিটার মতো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা প্রায় আমরা আনুমানিক 300 কোটি টাকার উপরে যেটা খরচ হবে। তো আমরা ট্রাই করছি এটা আমাদের যে রাজস্ব যে আছে, সে রাজস্ব থেকে আমরা খরচ করতে চেষ্টা করব। আমরা গভর্নমেন্টকে জানিয়েছে, ত্রাণ মন্ত্রণালয়কে, কাজ চলতে থাকে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন যে আমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আমরা তাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা জায়গায় কাজ করার জন্য, কাজ শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে শুধু গর্ত ভরাট করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। টেকসই সড়ক নির্মাণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বর্ষা মৌসুমের সড়কের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরের সড়কে যানজট ও ট্রাফিক সমস্যা দীর্ঘদিনের। অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, ফুটপাত দখল, অবৈধ যান চলাচল এবং পথচারীদের অসচেতনতার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ পরিস্থিতির উন্নয়নে আধুনিক প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রাম নগরে সড়ক ও যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে এআই ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নগরীর 53টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও ব্যস্ত ট্রাফিক জোনকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে। এর মধ্যে টাইগার পাস ও সাগরিকা ইন্টারসেকশনে এই প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নগরের কাপ্তাই রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনা কমানোর পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি বেসরকারি সংস্থার সাথে একটা এমওইউ স্বাক্ষর করেছেন। ইনিশিয়ালি একটা পাইলট প্রজেক্ট হিসেবে ওরা টাইগার পাস ইন্টারসেকশনটা সিলেক্ট করেছে এবং আরেকটা পয়েন্ট সিলেক্ট করেছে, সাগরিকা ইন্টারসেকশন সিলেক্ট করেছে। এটা একটা সিটি কর্পোরেশন মেনটেন করবে। এটা সংস্থা যেটা প্রোভাইড করছে, এটা ফ্রি অফ কস্টে এটা প্রোভাইড করছে এবং পরীক্ষামূলকভাবে। তাহলে আমরা মানে মনিটর করতে পারবো যে কোন জায়গাগুলোতে আপনার হলো যে ট্রাফিক রুলসগুলি ভায়োলেট হচ্ছে, এবং যারা ভায়োলেট করছে তারাও বুঝতে পারবে যে আসলে কতটুকু সে ভায়োলেট করছে এবং তার যে অপরাধের মাত্রাটা সে অ্যাসেস করতে পারবে। নগরের ট্রাফিক বিভাগে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে নানামুখী কার্যক্রম চলছে। ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে বডি ওর্ন ক্যামেরা। এতে সড়ক ব্যবহারকারী ও যানবাহন চালকদের সাথে সমস্যাগুলো সরাসরি চিহ্নিত করছে ট্রাফিক বিভাগ।
এবং নগরে যানবাহনের অবৈধ পার্কিং কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। তবে যত্রতত্র যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করবে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। তো সম্প্রতিকালে কিছু অনুসন্ধানে দেখা গিয়েছে যে পার্কিং লট হিসেবে ওনারা ব্যবহার না করে অন্য পারপাসে ব্যবহার হচ্ছে। তবে আমরা এগুলোর বিষয়ে নিয়মিত অপারেশন পরিচালনা করছি এবং সড়ক পরিবহন আইনে ওনাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। এখানে এমএএস কলেজ আছে, তারপরে চট্টগ্রাম উইমেন্স কলেজ আছে, স্পানি স্কুল আছে, স্কুল অ্যান্ড কলেজ আছে। তো এখানে গার্ডিয়ানরাই বাচ্চাদের নিয়ে আসে, স্টুডেন্টদের নিয়ে আসে, এসে কিন্তু এই রাস্তার পাশে আপনার পার্ক করে রেখে দিই। কারণ হলো পার্কিং লট তো নেই, আর কোথায় সে দাঁড়াবে সে একটা বিষয়। তারপরেও আমাদের ট্রাফিক ডিভিশন লোক দিয়ে এবং ক্রাইম ডিভিশন লোক দিয়ে আমরা যতদূর সম্ভব রাস্তাটা আমরা ফ্রি করার চেষ্টা করি। চট্টগ্রাম নগরের যানজট, ট্রাফিক বিশৃঙ্খলা এবং সড়কে অবৈধ পার্কিং সহ যানজট কমাতে এআই নির্ভর কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারিত হবে। স্মার্ট সিগন্যাল, ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা, আইন লঙ্ঘন শনাক্তকারী ক্যামেরা, নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা, রেড সিগন্যাল ডিটেক্টরের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগ নতুন যুগে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। সমঝোতার স্মারক উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তিবরিজ সহ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেহবাহান ও উমিদিয়াহ শহরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার সক্ষমতা কমাতেই ইরানে এসব হামলা চালানো হয়েছে। পাশাপাশি পিক্যাক্স মাউন্টেন নামের ইরানের একটি পারমাণবিক স্থাপনায় খুব শিগগিরই অত্যন্ত জোরালোভাবে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে বাহরাইন ও কুয়েত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করেছে ইরান। এদিকে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত ব্যয় হয়েছে $3,750 কোটি। এ সময় তিনি নতুন করে আরও অর্থ বরাদ্দের জন্য কংগ্রেসের কাছে প্রস্তাব করেন। এদিকে সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান ও কাতার। পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সহ পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। এসব বৈঠকে সমঝোতার স্মারক বাস্তবায়নের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। এ সময় তিনি দুই নেতা সমঝোতার স্মারক বাস্তবায়নের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে আজ তেলের দাম বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বগতি দেখা যায়। আজ লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 1.2% বেড়ে ব্যারেল প্রতি $92.9 পৌঁছায়। এটি গত 11 জুনের পর সর্বোচ্চ দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম 1.1% বেড়ে ব্যারেল প্রতি $85.23 ওঠে। গায়ানার উপকূলে সপ্তাহান্তে একটি ফেরি ডুবিতে কমপক্ষে 53 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস এ তথ্য জানিয়েছেন। এমভি বারিমা ফেরিটি 179 জন আরোহী নিয়ে রাজধানী জর্জ টাউন থেকে গায়ানার অভ্যন্তরীণ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইতুমার উদ্দেশ্যে যাচ্ছিল। শনিবার রাতে এটি উল্টে যায়।
রোববার ভোর থেকে জীবিতদের উদ্ধারে অভিযান শুরু হয়। প্রধানমন্ত্রী মার্ক ফিলিপসের মতে এখন পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো মৃতের সংখ্যা সংশোধন করে তা ৪১ থেকে বেড়ে ৫৩ জন হয়েছে বলে জানান গায়ানার প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর পুরনো এই ফেরির ২ নাবিকের শরীরে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান গায়ানার প্রধানমন্ত্রী। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। ফ্যামিলি কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান নারীদের চেয়ার দিয়ে মারধর করেছেন, এমন ভিডিও ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনুসন্ধান বলছে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। বিস্তারিত শামসুর নাহার বিনুর প্রতিবেদনে। সম্প্রতি অন্য একটি ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত হয়েছে। ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট জানায়, ফ্যামিলি কার্ড চাওয়ায় চেয়ার দিয়ে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান নারীকে মারধর করছে, এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। আসলে এটি ভারতের মধ্যপ্রদেশের একটি ঘটনা। গত জুলাই মাসে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা নিয়ে রাজ্যটির টিকামগড়ের জাটারা পৌর পরিষদের বিদ্যুৎ অফিসে কর্মচারী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত এটি সেই ঘটনার দৃশ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার ২৪-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিভিশন ও ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো। শামসুর নাহার বিনু, বিটিভি নিউজ। দুর্যোগ কবলিত মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে নগরীর পূর্ব বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কোনো পরিবার যেন কষ্টে না থাকে সে লক্ষ্যে চসিক ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করছে। সিটি মেয়র বলেন, শুধু ত্রাণ বিতরণ নয়, স্থায়ী পুনর্বাসন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতেও কাজ করছে সিটি কর্পোরেশন। দুর্যোগ মোকাবেলায় নাগরিকদেরও সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরে মেয়র ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল সঙ্গীত পরিবেশনা। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফোরকান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং অধ্যাপক ডক্টর তসলিমা বেগম বক্তব্য রাখেন। বক্তারা নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ, সাহিত্য ও সৃষ্টিকর্ম পৌঁছে দিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সব স্তরে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। পরে নৃত্যনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেয়ারবাজারের খবর।
একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,778.42, যা গতকালের চেয়ে শতকরা 0.12 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,222.48, যা গতকালের চেয়ে শতকরা 0.10 কম। আজ 251টি কোম্পানির 52,74,743টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 16,86,50,000 টাকারও বেশি। এর মধ্যে 117টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে এবং 108টির কমেছে। এছাড়া 26টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা। এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নতুন করে স্পোর্টস জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেয়া উদীয়মান ক্ষুদে সাঁতারুরা পুলে তাদের দুর্দান্ত গতি, কৌশল ও নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছেন। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 50 মিটার ফ্রি স্টাইল বালক বিভাগে ঢাকার মোহাম্মদ সোহান প্রথম স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেন। এই বিভাগে খুলনার রফিন ইসলাম দ্বিতীয় এবং মোহাম্মদ ইজাজুল তৃতীয় স্থান লাভ করেন। প্রতিযোগিতার 50 মিটার ব্রেস্ট স্ট্রোক বালিকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন খুলনার তিশা খাতুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই অঞ্চলের মোসাম্মদ সাদিয়া খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকার তিথি মনি শীল। অন্যদিকে 50 মিটার ব্যাক স্ট্রোকে বালক বিভাগে খুলনার রফিন ইসলাম প্রথম স্থান অর্জন করেছেন। এই বিভাগে রাজশাহীর রাইসুল ইসলাম দ্বিতীয় এবং একই অঞ্চলের নয়ন হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন। বালিকা বিভাগের 50 মিটার বাটারফ্লাই ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন খুলনার মোসাম্মদ নিঝুম খাতুন। অপরদিকে বালক বিভাগের 50 মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে রাজশাহীর যুবরাজ সেন প্রথম স্থান অধিকার করেছেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 38 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1টা 31 মিনিটে, ভাটা সকাল 7টা 45 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 18 মিনিটে এবং